বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে আরও একটি সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি। এর আগে আপনাদের মাঝে আরও কিছু ঘটনা আমি শেয়ার করেছি। অবশ্য কমেন্ট করে জানাবেন সেই ঘটনাগুলো আপনাদের মাঝে কেমন লেগেছে। আজ আপনাদের মাঝে যে ঘটনাটি নিয়ে হাজির হয়েছি, সেই ঘটনাটি ঘটেছে দিনাজপুর জেলায়, এবং দিনাজপুর জেলা থেকে এক ভাই এই ঘটনাটি আমার কাছে ইমেইলের মাধ্যমে পাঠিয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ থেকে ৩৫ বছর আগে। আমাদের ঘটনাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দিনাজপুর জেলা থেকে যেই ভাই ঘটনাটি পাঠিয়েছেন, তিনিও তার নাম উল্লেখ না করেই ঘটনাটি লিখেছেন। ঘটনাটি আমি পড়ে দেখেছি যে এর আগে যে ঘটনাটা আমি দিয়েছিলাম পরিত্যক্ত পাকিস্তান আমলের বাড়ির, ওই ঘটনার সাথে কিছু অংশ পুরাই মিল। বেশিরভাগ অংশই মিল নেই, হালকা পাতলা কিছু অংশ ওই ঘটনার সাথে মিল। তাকে আমি কয়েকবার ফোন করেছি ঘটনাটি আজও সত্য কিনা তা প্রমাণ করার জন্য। তিনি অবশ্যই সত্যটার প্রমাণ আমাকে দিয়েছেন। যথেষ্ট পরিমাণে বিভিন্ন রকমের কোশ্চেন আমি তাকে করেছি। তিনি অবশ্যই কোশ্চেনের প্রত্যেকটা সঠিক অ্যান্সার আমাকে দিয়েছেন। তখন আমি বুঝতে পারলাম ঘটনাটি ১০০% সত্য। চলুন আসল ঘটনা শুরু করি। ঘটনাটি তিনি লিখেছেন প্রথমে, আসসালামু আলাইকুম ভাইয়া, আমার এই ঘটনাটি আপনার কাছে পাঠিয়েছি। ঘটনাটি আজ থেকে প্রায় ৩৫ বছর আগে আমার সাথে ঘটেছে এবং আমাদের পরিবারের সাথে ঘটেছে, এবং আমার আম্মুর সাথেও এই ঘটনাটি ঘটেছে। আমাদের বাসা ছিল একটি নদীর পাড়ে, অর্থাৎ কিছুদিন পর নদী ভেঙে ফেললে আমরা অন্য কোথাও চলে যেতে হবে, এরকম এক স্থানে আমাদের বাসাটা ছিল। আমরা ওই জায়গায় প্রায় ২১ বছর বসবাস করেছিলাম। আমি জন্ম হওয়ার আগ থেকে আমার বাবা মা এবং আমার বড় ভাই তারা বসবাস করত। আমি জন্ম হওয়ার পরে ৫ বছর ওই জায়গায় বসবাস করেছি। ৫ বছর পরে আমরা ওই জায়গা থেকে আমাদের বাসা ভেঙে আমরা অন্য এক জায়গায় জমি কিনে সেখানে বাসা করি। তখন আমরা মোট ২টা বাড়ি তৈরি করি আমাদের পরিবার থাকার জন্য। আমার বড় ভাই বিয়ে করে তার স্ত্রীকে নিয়ে আলাদা অন্য একটা বাসায় থাকত। আমি, আমার মা, আমার আব্বা, আমরা ৩ জন অন্য একটা বাসায় থাকতাম। অর্থাৎ তারা এক বাসায় থাকতো, আমরা আরেক বাসায় থাকতাম। আমরা যে বাসাটায় থাকতাম ওই বাসাটা ছিল দোতলা, আর আমার বড় ভাই তার স্ত্রীকে নিয়ে যেই জায়গায় থাকতো ওই বাসাটা ছিল একতলা। এই ঘটনাটা আমাদের সাথে ঘটেছে আমরা যে দোতলা বাসায় বসবাস করেছিলাম সেই বাসায়। আমরা যেখানে দোতলা বাসাটা করেছি আমাদের বাসার সাথেই একটা কবরস্থান ছিল। প্রায় ৩০-৪০টা কবর সেখানে ছিল, এবং ওই কবরগুলা এখনো আছে। প্রথম আমরা যখন সেখানে বসবাস করি আমাদের সাথে ওরকম কিছু হয় না, ওরকম কোনো ঘটনা আমাদের সাথে ঘটে না। কিন্তু একদিন হঠাৎ করে আমার সাথে যে ঘটনা ঘটতে লাগলো সেটা এক লম্বা ঘটনা আমার সাথে ঘটে যায়। একদিন আমার বাবা আর আমার মা, আমার বড় ভাই যেই বাসায় থাকে তার স্ত্রীকে নিয়ে সেই বাসায় ১ সপ্তাহ বেড়াইতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় বাসা থেকে। আর তখন ঠিক আমি ক্লাস 6-এ পড়ি। আমার পরীক্ষা ছিল কিছুদিন পর। এই কারণে আমি আমার বাবা মার সাথে ভাইয়ের বাসায় যাই নাই। বাবা মা দুজনই বড় ভাইয়ের বাসায় পৌঁছে যায়। তারপরে খবর নিয়ে আমি বাসার বাহির থেকে বাসার ভেতরে চলে আসি। আমার বাবা মাকে জিজ্ঞেস করি যে আপনারা গিয়েছেন
আপনারা ভাইয়ের বাসায় কি অবস্থায় আছেন, আপনাদের ভাই কতটুকু আপ্যায়ন করতে পারতেছে। আমার আব্বা এবং আম্মা দুজন একই কথা বলেছে যে আমরা আসছি সহি সালামতে আছি, তোর ভাই তার স্বার্থ অনুযায়ী যতটুকু আপ্যায়ন করার দরকার অতটুকু করার চেষ্টা করতেছে। যাই হোক, তারা বেড়ানোর উদ্দেশ্যে গেছে, এটাই হচ্ছে কথা। তারা বেড়াবে, তারপরে সময় মতো আবার বাসায় চলে আসবে। এদিকে আমি এই বাসাটার ভেতরে একা একা ছিলাম। আশেপাশে কোনো ঘর বা কোনো বাসা আমাদের এখানে নেই, আছে শুধু ঘরের পেছনে ওই কবরস্থান, আর অপর দিকে আছে একটি রাস্তা। ওই রাস্তায় অতটা গাড়ি ঘোড়া চলাচল ছিল না তখন। ওই রাস্তাটা ছিল হচ্ছে মাটির কাঁচা রাস্তা। দিনের বেলা আমি খুব স্বাভাবিক অবস্থায় ওই বাসার ভেতরে একা একা ছিলাম। রাত্রেবেলা মাগরিবের পর থেকে শুরু করে প্রায় রাত 9টা পর্যন্ত আমি স্বাভাবিকই ছিলাম। যখন রাত 10টার সময় আমি পড়া শেষ করে আমি শোয়ার উদ্দেশ্যে, ঘুমানোর উদ্দেশ্যে যাব, তখন ঠিক ওই সময়টাতেই আমি পড়ার টুল থেকে ওঠার সাথে সাথে জানালা দিয়ে সেই কবরস্থানের দিকে আমার চোখ পড়ে। জানালা দিয়ে যখন আমার কবরস্থানের দিকে চোখ যায়, তখন আমি দেখতে পাই ওখানে প্রত্যেকটা কবরের মাথার কাছে কাপনের কাপড় পরা কে যেন দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না, শুধু মানুষের মতো যে দাঁড়িয়ে আছে এটাই দেখা যায়। কাপনের কাপড় পরা প্রত্যেকটা কবরের মাথার কাছে একইভাবে একই সাইজের মনে হয় যেন মানুষ দাঁড়িয়ে আছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো বা এরা কবর জিয়ারত করতে আসছে, এরা কবর জিয়ারত করে এখান থেকে চলে যাবে। ওরকম গভীর কিছু না ভেবে আমি অন্যান্য দিনের মতো শুয়ে পড়েছি আমার বিছানায় গিয়ে। 1.5 ঘন্টা কিংবা 2 ঘন্টা ঘুমানোর পরে ফ্যানের বাতাসে আমার ঠান্ডা লেগে যায় এবং আমার কাশাকাশি শুরু হয়। তখন আমি ওই জানালার কাছে যাই আমার কফ ফালানোর উদ্দেশ্যে। যখনই আমি সেই জানালাটা খুলি, আমি তখনই ওই কবরস্থানের দিকে চোখ করে দেখতে পাই যে ওই মানুষগুলা এখনো দাঁড়িয়ে আছে, ঠিক আগের মতোই। কাপনের কাপড় পরা, চেহারা দেখা যাচ্ছে না। আবার অপরদিকে রাত্র অন্ধকার, যাও একটু দেখতাম তাও দেখছিলাম না। কবরস্থানের আশেপাশে কিছু লাইট লাগানো ছিল, সেই লাইটের পরেই আমি যতটুকু দেখতে পাই, চেহারা কোনোভাবেই আমি দেখতে পাচ্ছিলাম না। আমি দেখতেছিলাম যে প্রত্যেকটা কবরের মাথার কাছে সাদা কাপনের কাপড় পরা মানুষগুলো দাঁড়িয়ে আছে। কিন্তু আমার কাছে মনে হইল তখনই এক অদ্ভুত কিছু, যে এখন প্রায় রাত্র 1টা বাজে, আর এত রাত্রে কিসের কবর জিয়ারত করতে আসছে ওখানে। এবং সেই মানুষগুলো যে দাঁড়িয়ে আছে তারা এক নজরে কবরের দিকেই দাঁড়িয়ে তাকিয়ে আছে, কবরের মাথার দিকেই তাকিয়ে আছে, মাথার কাছে দাঁড়িয়ে মাথার দিকেই তাকিয়ে আছে কবরের, অন্য কোথাও তাকাতে দেখছিলাম না ওই মানুষগুলাকে। যতই সময় পার হচ্ছে ততই যেন আমার ভিতরে আস্তে আস্তে ভয় জিনিসটা প্রবেশ করতেছে। আমি প্রথমে একবার চেষ্টা করি যে তাদেরকে কাউকে এই বলে ডাক দেব কিনা, যে তারা দেখি কে আমার দিকে তাকায় কিনা অথবা অন্য কোথাও তাকায় কিনা। কিন্তু আমার কাছে একটাই সন্দেহ লাগে যে এত রাত্রে মানুষ তো কখনো কবর জিয়ারত করতে আসে না। তার মাঝখানে আমি ভেবেছিলাম হয়তোবা অনেক দূর থেকে তারা রওনা হয়েছিল, হয়তোবা তারা আস্তে আস্তে এত রাত্র হয়ে গেছে কবর জিয়ারত করে চলে যাবেন। কিন্তু আবার অপর দিকে আমার আরেকটা কথা মনে পড়ে যে আমি তো 10টার সময় যখন ঘুমাইতে গিয়েছিলাম তখনও এদেরকে দেখেছি, এত সময় ধরে তো কেউ কবর জিয়ারত করে না। তখন আস্তে আস্তে ভয়ে আমার শরীর ভার হয়ে যায়। তখন আমি ভয়ে ভয়ে ওই জায়গা থেকে চলে যাই, আমার বিছানায় গিয়ে শুয়ে থাকি। কিন্তু ভয়ের কারণে আমার কোনো ঘুম আসছে না। এরপরে আমার মনে হইল আমাদের ঘরে কিছু পড়া পানি আছে, আমি সেই পানিটুকু কিছুটা আমার বিছানার আশেপাশে, কিছুটা আমার বিছানার উপরে ছিটিয়ে
দেখি আমি ঘুম যাইতে পারি কিনা। কিছু পানি এইভাবে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পরে আমি শুইলাম, কিন্তু তারপরেও আমার মন থেকে কেন যেন ভয়টা যাচ্ছে না। আমি আবার জানালার কাছে যাই, দেখি ওরা আছে নাকি চলে গেছে তা দেখার জন্য। কিন্তু আমি জানালা খোলার পর যেটা দেখতে পাই সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। জানালাটা যখন আমি খুলেছি, খোলার সাথে সাথে দেখি যে ওই সাদা কাপনের কাপন পরা মানুষগুলো মনে হয় যেন আমাদের ঘরের কাছে চলে আসছে। আমাদের ঘরের কাছে এসে মনে হয় যেন একটি কবরের পাশে দাঁড়িয়ে আছে সবগুলো মানুষ। তখন ওই মুহূর্তে আমি ভয়ে দ্রুত জানালা বন্ধ করে দিয়ে আমি আমার বিছানায় গিয়ে শুয়ে পড়ি এবং পরা পানির বোতলটা আমি আমার হাতেই ধরে রাখি। কিন্তু কোনোভাবেই আমার ঘুম আসছে না। চোখ দুটো বন্ধ করে পানির বোতলটা হাতের ভিতরে শক্ত করে ধরে রেখে আমি কিছুক্ষণ শুয়ে থাকার পর আমার হালকা ঘুম চোখের সামনে আসে। আর ওই হালকা ঘুমের ভিতরেই আমি উপলব্ধি করতে পারি কে যেন আমার বাসার ছাদের উপর হাঁটাহাঁটি করতেছে। নিচের থেকে আমি শব্দ শুনতেছি, কিন্তু তখন আমি কোনোভাবেই আর চোখের উপর থেকে নামি না, কারণ আমার ভেতরে তখন আরো ভয় প্রবেশ করে। এরকম ভাবে ওই দিন রাত্রটা আমার কোনোভাবে কেটে পার হয়। পরের দিন যখন আবার মাগরিবের পর থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত আমি পড়া শেষ করে ঘুমানোর উদ্দেশ্যে যাই, ঠিক ওই সময়ই আমার জানালা দিয়ে কবরস্থানের দিকে চোখ পড়ে। তখনই আমি আবার সেই জিনিসই দেখতে পাই যেটা তার আগের দিন আমি দেখেছি। প্রত্যেকটা কবরের মাথার কাছে দেখি যে ওই মানুষগুলো দাঁড়িয়ে আছে কাপনের কাপড় পরা। এক নজরে তারা কবরের মাথার দিকেই তাকিয়ে আছে, তারা অন্য কোথাও তাকাচ্ছে না। তখন আমি মনে মনে ভাবতে লাগি যে আসলে কি দেখছি আমি। কালকেও এরকম জিনিস দেখেছি, আজও সেম জিনিস আমি দেখতেছি। আসলে এরা কারা? তখন আমি তাড়াহুড়া করে আমি আমার ফ্রেন্ডের কাছে ফোন করি এবং আমার বন্ধুকে আমার কাছে আসার জন্য অনেক হাত জোর করার পরেও আমার সেই বন্ধু আমার কাছে রাতের বেলা আসে না, কারণ তখন না আসারই কথা। রাত্র 10টার বেশি বাজে। তখন যে যার যার বাসায়, আবার অপরদিকে গ্রাম অঞ্চল, সেই জন্য আমার বন্ধু আর আসা সম্ভব হয় নাই। আমার বন্ধু আমাকে বলেছে সকালে আমি আসব, কি হয়েছে না হয়েছে তা আমাকে বলবি, আমি দেখব এবং তোর কাছে আমি একদিন থাকবো, প্রয়োজনের সমস্যা নাই। আমার বন্ধু আসে তারপরের দিন সকালে। ওই দিন আমার বন্ধু আমার বাসায় থাকে। ওই দিন আমরা রাত্র 9টার পর থেকে সারা রাত্র পর্যন্ত কবরস্থানের ওই দিকে তাকিয়ে থাকা সত্ত্বেও আমরা কিছু দেখতে পাই না, কোনো কিছুই দেখতে পাই না। দিনের বেলা কবরস্থান যেরকম স্বাভাবিক অবস্থায় থাকে ওরকম স্বাভাবিক অবস্থায় আমরা দেখছিলাম। আমরা সারা রাত্র তাকিয়ে থাকার পরেও কবরস্থানে কিছুই দেখতে পাইলাম না ওই দিন রাত্রে। পরদিন সকালে আমার ফ্রেন্ড তার বাসায় চলে যায়। ওই দিন ঠিকই আবার সেই ঘটনা ঘটে আমার সাথে। দিনের বেলা আমি খুব স্বাভাবিক অবস্থায় ছিলাম, কিন্তু রাত্রে যখন আবার ওই সময়টা চলে আসছে তখন আবার আমার জানালা দিয়ে কবরস্থানের দিকে চোখ পড়ে। আমি দেখতে পাই সেই একই জিনিস, কে যেন কবরের পায়ের কাছে দাঁড়িয়ে মাথার দিকে তাকিয়ে আছে। এর আগে 2 দিন দেখছিলাম প্রত্যেকটা কবরের সামনে, প্রত্যেকটা কবরের মাথার কাছে একজন একজন দাঁড়িয়ে আছে, কিন্তু আমি ওই দিন দেখতেছিলাম যে একজন মানুষ, অথবা অন্য কিছুও বলতে পারি এখানে, কারণ আমি বুঝতে পারি পরবর্তীতে যে এরা কোনো মানুষ ছিল না। 14 ফুটের মতো লম্বা হবে এবং মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরোটাই কাফনে ঢাকা। দেখি যে একদম মাঝখানে যে কবরটি, ওই কবরস্থানের ওই কবরের পায়ের কাছে দাঁড়িয়ে মাথার কাছে তাকিয়ে আছে, সে রুকু অবস্থায় আছে। আমরা যেরকম করে নামাজের ভেতরে রুকু করি, ওই রুকু অবস্থায় সে কবরের মাথার দিকে তাকিয়ে আছে, কিন্তু সে দাঁড়িয়ে আছে
কবরের পায়ের কাছে, কিন্তু তখনও সে এক নজরেই তাকিয়ে আছে ওই কবরের মাথার দিকে। অন্য কোথাও তাকাইতে তাকে আমি দেখছি না। সেই দিন আমি শুধু একজনকেই দেখতে পাই, আর অন্য কাউকে দেখতে পাই না। ওই দিন রাত্রটা খুব কষ্টে কোনোভাবে পার করি। তারপরের দিন সকালে আমি আমাদের এলাকার মসজিদের হুজুরের কাছে গিয়ে এটা খুলে বলি সম্পূর্ণ ঘটনাটা। তখন হুজুর আমাকে যেটা বলতে থাকে সেটা হচ্ছে অন্যরকম এক কথা। হুজুর আমাকে বলল যে, তুমি রাত্রে 10টার আগে আগে সকল জানালা বন্ধ করে ঘরের ভিতরে ঘুমিয়ে পড়বা, কোনো একটা ডিমবাতিও জ্বালিয়ে রাখবা না। হুজুরকে আমি জিজ্ঞেস করলাম কেন? হুজুর আমাকে বলল যে, তোমার ভাগ্য ভালো, তুমি বেঁচে গেছো। তখন আমি হুজুরকে বললাম যে, আসলে এখানে এমন কিছু থাকে যেটা মানুষের ক্ষতি করতে পারে বা মানুষকে বিভিন্ন রকমের ভয় দেখায়, এরকম কোনো কিছু এখানে আছে? হুজুর বলল, এখানে ইতিহাস অনেক পুরাতন। তোমরা এখানে নতুন আসছো, তোমরা এখানে জমিন কিনেছ, বাসাবাড়ি করেছ। এখানে তোমরা অনেক সাবধানে বসবাস করতে হবে। আমি বললাম, এখানে কি আছে বা কি হয়েছিল? হুজুর আমাকে বলে, ওসব তুমি এখন জানারও দরকার নেই, তোমাকে এখন আমার বলারও কোনো প্রয়োজন নেই। কিন্তু তোমাকে আমি কিছু কাজ শিখিয়ে দেই, তুমি ওই অনুযায়ী থাকবা, ওই অনুযায়ী চলবা, তোমার আর কোনো ক্ষতি হবে না। তখন আমি হুজুরকে বলি যে, আপনি আমাকে একটু হইলেও এই জায়গার সম্পর্কে বলেন, আমাকে পুরোটা বলতে হবে না, একটু হইলেও আমাকে বলেন। তখন হুজুর আমাকে অল্প একটু খুলে বলে এই ঘটনার। হুজুর আমাকে বলে, ওই কবরস্থানে এক বহু পুরাতন অলি আল্লাহর কবর আছে। সে নাকি অনেকগুলো জিন একসাথে পালতো এবং ছাত্রর মতো করে পড়াইতো। হুজুর আমাকে আরো বলে যে, ওই জিনগুলাই রাত্র 10টা 11টার সময় বা 12টার সময় অথবা আরো গভীর রাত্রে হুজুরের কবর জিয়ারত করার জন্য আসে। এখানে বিভিন্ন রকমের মানুষ আছে, তাদের কবরও ওই জিনগুলা জিয়ারত করে। তারা গভীর রাতেই আসে, তারা দিনের বেলা আসে না। গভীর রাতে এসে ওই অলি আল্লাহর কবর জিয়ারত করে। মাঝে মাঝে অনেক মানুষ এই এলাকার তাদেরকে দেখতে পায়। তারপর হুজুর আমাকে কিছু দোয়া দরুদ মুখস্থ করে দেয় এবং কিছু পানি পড়া এবং আরো কিছু আমল শিখিয়ে দেয়, যেগুলা করলে আমি জিনদের থেকে বা প্রেতাত্মাদের থেকে হেফাজতে থাকতে পারবো। এবং হুজুর আমাকে বলে দেয় কখনোই ওই কবরস্থানের দিকে রাতের বেলা তাকাইতে না। এরপরে হুজুর আমাকে যা যা শিখিয়ে দেয় তার উপরে আমি অটল থাকার চেষ্টা করি, আর তাতেই আমার সাথে আর কোনো ঘটনা এই ধরনের ঘটে নাই আজও পর্যন্ত। তো এই ছিল আমার ঘটনা ভাইয়া, ভালো লাগলে পরে শোনাবেন। ভালো থাকবেন ভাইয়া, ধন্যবাদ। দর্শক শুনলেন আমাদের এই ঘটনাটি। অবশ্যই ঘটনাটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।